আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা টেন্সর অ্যানালাইসিসের সি পার্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সম্পর্কে আলোচনা করব। দেখো, এই অঙ্কটা যদি আমরা পারি বাকি সব অঙ্কগুলোও পারবো ইনশাল্লাহ। তো যাদের তিতাস বই আছে তারা 158 নম্বর পেজ বের করো। তো এখানে 158 নম্বর পেজে দেওয়া আছে যে আয়তাকার স্থানাঙ্কে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করো। তো আয়তাকার স্থানাঙ্কে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক আমরা কিভাবে নির্ণয় করব এটা জানবো। এরপরে আমরা আয়তাকার স্থানাঙ্কের প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক কিভাবে নির্ণয় করব সেটাও আমরা জানবো। যেহেতু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আগে এই অঙ্কটা আলোচনা করি। তো আমি সরাসরি নোটবুক থেকে আলোচনা করব। দেখো, তো এখানে আমি দেখো লিখে রাখছি, আমরা জানি আয়তাকার স্থানাঙ্কে ডি এস স্কোয়ার ইকুয়াল হচ্ছে ডি এক্স স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। তো এটা আমরা আগের ক্লাসে জেনে এসেছি। আয়তাকার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড, যদি আয়তাকার স্থানাঙ্ক এখানে লেখা থাকে যে আয়তাকার স্থানাঙ্কে, তো অবশ্যই আমরা এইভাবে মনে রাখবো, এটাকে ডিফারেন্সিয়েশনের মতো করে রাখছি। ডি সবগুলোতে ডি আছে, ডি এস স্কোয়ার ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ডি জেড স্কোয়ার। এটা তোমরা এইভাবে একটু মনে রাখবা। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এরপরে দেখো, 1 নংকে আমরা একটা সমীকরণের সাথে তুলনা করব। এই সমীকরণটা আমরা প্রমাণ করছি। তো 1 নংকে ডি এস স্কোয়ার ইকুয়াল হচ্ছে জি ওয়ান ওয়ান। যদি ওয়ান ওয়ান হয় মনে রাখবো প্রথম ডি এক্স স্কোয়ার হবে, জি টু টু হলে তাহলে ডি ওয়াই স্কোয়ার, জি থ্রি থ্রি হলে ডি জেড স্কোয়ার। এই অংশটুকু যদি মনে রাখো বাকি অংশটুকু তোমরা এমনিই পাবা। তাহলে টু ইন্টু জি ওয়ান টু, যদি ওয়ান টু হয় তাহলে মনে রাখবা ডি এক্স ডি ওয়াই। আর যদি টু থ্রি বা থ্রি টুও তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো টু ইন্টু জি টু থ্রি দেওয়া আছে, তো আমরা এখানে থ্রি টু লিখলেও কোনো সমস্যা হবে না। তো তখন হবে ডি ওয়াই ডি জেড। আবার টু ইন্টু জি থ্রি ওয়ান তাহলে হবে ডি জেড ডি এক্স। ওয়ান থাকলে মনে রাখবা ডি এক্স হবে, আর থ্রি থাকলে মনে রাখবা ডি জেড হবে। যেহেতু থ্রি আমাদের আগে আছে তাহলে আমরা লিখব ডি জেড ডি এক্স। এভাবে আমরা সাজিয়ে লিখব। তো আমরা আসলে এটা বুঝতে পারছি, যদি ওয়ান ওয়ান থাকে তাহলে অবশ্যই ডি এক্স স্কোয়ার হবে, জি টু টু হলে ডি ওয়াই স্কোয়ার, জি থ্রি থ্রি হলে ডি জেড স্কোয়ার। অর্থাৎ থ্রি থ্রি বলতে এখানে ডি জেড দুইটা আছে, এই জন্য আমরা ডি জেড স্কোয়ার। আর জি টু টু বলতে এখানে ডি ওয়াই দুইটা আছে, তাহলে ডি ওয়াই স্কোয়ার। জি ওয়ান ওয়ান বলতে আমাদের এখানে ডি এক্স দুইটা আছে, তার মানে ডি এক্স স্কোয়ার। আর টু ইন্টু যখন আমরা এখানে দিচ্ছি ওয়ান টু, তখন একটা ডি এক্স আর একটা হচ্ছে ডি ওয়াই। আর যখন টু ইন্টু টু থ্রি থাকবে তখন ডি ওয়াই আর হচ্ছে ডি জেড। সেমভাবে এটাও এভাবেই হবে। তো আমরা এই পুরো সমীকরণটা কি করছি, 1 নংয়ের সহিত তুলনা করছি বা সমীকৃত করব। যদি আমরা তুলনা করি তাহলে কি হবে এখানে, তো জি ওয়ান ওয়ান এখানকার মধ্যে ডি এক্স স্কোয়ার আছে, তাহলে ডি এক্স স্কোয়ারের সহগ হচ্ছে জি ওয়ান ওয়ান, আর এখানে ডি এক্স স্কোয়ারের সহগ কত, ওয়ান। তো আমরা যদি তুলনা করি তাহলে কি হচ্ছে, এখানে এই মানটা ওয়ান হয়ে যাচ্ছে। আরও বাকি মানগুলো ওয়ান আছে, দেখো জি টু টু এখানে ডি ওয়াই স্কোয়ারের সহগ, এখানে ডি ওয়াই স্কোয়ারের সহগ ওয়ান। তারপরে ডি জেড স্কোয়ারের সহগ জি থ্রি থ্রি, এখানে ডি জেড স্কোয়ারের সহগ কত, ওয়ান। তাহলে আমরা তিনটা সহগের মান আমরা কত লিখতে পারি, ওয়ান লিখতে পারি। তো এরপরে বাকি যেগুলো আছে সেগুলো দেখো এখানে নাই, তার মানে এগুলো কি হবে, জিরো হবে। তো এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে যেহেতু আমরা আয়তাকার স্থানাঙ্কে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করব, তো আমরা জানি দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীককে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেব, কে উপরে হচ্ছে আই জে। তো এখানে আমরা এটার সমান কি জানি, এটাও আমরা জানি। তো তোমরা একটু কৌশল আকারে মনে রাখো, আংশিক ডেল, উপরে ডেল, নিচে হচ্ছে ডেল, ডেল ভাগ ডেল এক্স আই লন রুট ওভার
GII, প্রথম xi এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এরপরে আমরা কি করছি দেখো, লন রুট ওভার GII। যখন এখানে যদি আই থাকে আর ভিতরে যদি আই হয় তো সবগুলোই সমান হবে, যখন i = j = k। তোমরা এইভাবে একটু মনে রাখবা। এরপরে যদি পরের অংশগুলো যদি আমরা করি তাহলে কি হচ্ছে, ডেল ভাগ ডেল এক্স জে, তখন কি হবে লন রুট ওভার GII। তো জে যদি থাকে আমাদের ডেল এক্স টু দি পাওয়ার জে যদি হয় তো তাহলে আমরা কি করব, i = k নট ইকুয়াল টু জে দেবো। তারপরে দেখো যদি কে হয় তাহলে এখানেও আমরা কি করব, i = j নট ইকুয়াল টু কে। আর যদি জিরো হয় সবগুলোই হবে i নট ইকুয়াল j, i নট ইকুয়াল j নট ইকুয়াল হচ্ছে কে। তো আমরা এটা লিখতে পারি। এরপরে দেখো যেখানে x1 এগুলো আমরা ধরছি, কার্তেশীয় স্থানাঙ্কে আমরা এগুলো ধরে নেব। যেখানে x1 এর মান হচ্ছে x, x2 এর মান হচ্ছে y, x3 এর মান হচ্ছে z, এগুলো আমাদের লাগবে। তো দেখো আমরা এরপর কি করছি, আমরা কয়েকটা শর্ত নেব, অর্থাৎ আমাদের এখানে 4টা শর্ত হবে। তো প্রথম শর্তে আমরা কি করছি, প্রথম শর্তে হচ্ছে 1 1, প্রথম শর্ত মতে বা প্রথম শর্তে আমরা প্রথম 1 নিচে 1 1, পরে 2 নিচে 2 2, 3 নেব 3 3। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে দেখো ইকুয়াল দিয়ে ডেল ভাগ হচ্ছে ডেল এক্স 1। তো আমরা এখানে উপরে 1 বলতে আমরা এখানে কি জানি, উপরে কে, নিচে হচ্ছে আই জে, তাহলে কে এর মানও 1, আই এর মানও 1, জে এর মানও কি 1। তো এটা যদি প্রথম এই অংশে যদি বসাই তাহলে কি হচ্ছে দেখো, তো আমাদের হচ্ছে ডেল ভাগ ডেল এক্স 1, তার মানে এখানে ডেল ভাগ ডেল এক্স আই ছিল, আই এর মান কত 1 আমরা জানি। তো লন রুট ওভার GII বলতে 1 1 হবে। তো এটা আমরা লিখলাম। তো আমরা G11 এর মান আমরা জানি, G11 এর মান কত, আমরা G1 এর মান আমরা এখানে 1 জানি। তো আমরা এখানে যদি বসাই তাহলে কি হচ্ছে, ডেল ভাগ ডেল এক্স এর সাপেক্ষে লন রুট 1কে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে কি হবে 0, কারণ আমরা জানি লন 1 এর মান কি হয়ে যায় 0। তো 0কে আবার ডেল এক্স এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করা হয় তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এরপরে 2 2 দেখো সেম ভাবে আমরা মান বসাইছি। তো এখানে দেখো ডেল এক্স 2 লন রুট ওভার G22। তো x2 পরিবর্তে আমরা কি জানি, ডেল ওয়াই। তো উপরে ডেল তো থাকলোই, লন G22 বলতে 1, আবারও সেমভাবে লন 1 এর মান 0, ওয়াই এর সাপেক্ষে 0কে যদি আংশিক অন্তরণ করি তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তারপরে দেখো 3 3 আছে, তাহলে কে এর মান হচ্ছে 3, আই এর মান 3, জে এর মান 3। তো আমরা যদি এখানে বসাই তাহলে ডেল ভাগ ডেল জেড, কারণ x3 এর মান কত হচ্ছে ডেল জেড, সেমভাবে এটাও কি হয়ে যাবে 0। তো আশা করি আমরা এই শর্তটা বুঝতে পারছি। তো এরপরে দেখো দ্বিতীয় শর্ত, আমি শুধু শর্তটুকু একটু আলোচনা করতেছি দেখো। তো দ্বিতীয় শর্তে আমাদের কিভাবে করব, তো উপরে 1 নিয়ে কয়ভাবে আমরা সাজাতে পারি, 1 নিয়ে লিখতে পারি 1 2, এটাকে আবার আমরা চেঞ্জ করেও লিখতে পারি 1 2 2 1ও লিখতে পারি। তো এরপরে দেখো 1 নিলাম, 1 নেওয়ার পরে আমরা কি করলাম এখানে 1 3, একবার আমরা 1 নিয়ে 1 2 1 3, এটাকে আবার 3 1ও আমরা লিখতে পারি। এরপরে 1 এর কাহিনী শেষ। এবার আমরা যদি 2 নেই তাহলে কি হচ্ছে দেখো, 2 নিলে আমাদের 2 1, আবার হচ্ছে 2 3, আমরা শুধু দুইভাবে করে সাজাতে পারতেছি, 2 1 বা 2 3, বা আমরা 1 2ও লিখতে পারতাম। তো ইকুয়াল দিয়ে 1 2ও কিন্তু দেয়া আছে, 2 3 বা 3 2 আমরা লিখতে পারি। তো এখানে দেখো আবার আমরা যখন 3 নিছি তাহলে 3 1 আর হচ্ছে 3 2, তো আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি। তো এখন সেমভাবে আগে যেভাবে আমরা মানগুলো বসাইছি এখানেও আমরা সেমভাবে মানগুলো বসাবো। প্রথমে ডেল এক্স আই ছিল, তো আই এর মান এখানে আমরা কত বসাবো, যদি আমরা এটা ধরি তো আই এর মান দেখো আমাদের কত আসতেছে 2, লন তাহলে রুট ওভার জি কত আই আই। তো এটা হচ্ছে তোমরা একটু খেয়াল করো। তো প্রথমটা বলতে আমরা প্রথম শর্ত বলতে এই শর্তটাকে বোঝানো হচ্ছে কিন্তু, আর দ্বিতীয় শর্ত বলতে আমাদের এই দ্বিতীয় শর্ত এই অংশটুকুকে বোঝানো হচ্ছে, আর তৃতীয় শর্ত বলতে আমাদের এই অংশটুকু তৃতীয় শর্ত, এটাকে আমরা
জানি। তো এখানে দেখো চতুর্থ শর্ত বলতে লাস্টেরটা কী হবে, 0। তো আমরা দ্বিতীয় শর্তে এখন মান বসাবো। দ্বিতীয় শর্তে জে আবার আই। তো এখানে আমরা যদি মানটা বসাই তাহলে কি হচ্ছে, তো ডেল এক্স জে, তো জের মান এখানে আমি 2 বসাবো, লন রুট ওভার জি আই বলতে এখানে কত, আমাদের মানটা কত হচ্ছে, আই এর মান 1। তো সেমভাবে মান বসালে 0 হয়ে যাচ্ছে। এখানে 1 1 3, আমরা যদি এখানে সেম মান বসাই ডেল এক্স 3 বলতে ডেল জেড লন রুট ওভার 1, এটা 0 হয়ে যাবে। তো এটা এইভাবে আমরা লিখতে পারি। তো এই অংশটুকু তোমরা বুঝতে পারছো। এরপরে তৃতীয় শর্তে আসি। তৃতীয় শর্ত বলতে তৃতীয় শর্ত কোনটা, আমরা জানি -1/2 ইন্টু জি কে কে ডেল এক্স ডেল জি আই ডেল এক্স কে। তো তোমরা দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টফল পুঁথিকে একটু মনে রাখবা, এখানে কিন্তু মাইনাস হবে। তো মাইনাসের এই জিনিসটুকু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রথম শ্রেণীর খ্রিস্টফল পুঁথিকের ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে না। তো আমরা এটা কিভাবে সাজাইছি একটু লক্ষ্য করো। প্রথম 1 নিচে 1 দিয়ে আমরা কয়ভাবে সাজাতে পারি, 1 দিয়ে আমরা 2 2, 1 দিয়ে আমরা 3 3 করতে পারি, আর আমরা করতে পারি না। এরপরে 2 দিয়ে আমরা 1 1 করতে পারি, 2 দিয়ে আমরা 3 3 করতে পারি। এরপরে 3 দিয়ে আমরা কি করতে পারি, 1 1 2 2। এখন কি করছি, তৃতীয় শর্তে আমরা যদি মানটা বসাই তাহলে আমরা কি হচ্ছে এখানে দেখো -1/2 জি 1 1 ডেল জি 2 2 ডেল এক্স টু দি পাওয়ার 1। তাহলে মাইনাস ঠিক থাকলো, ডেল এক্সের সাপেক্ষে যদি আমরা আংশিক অন্তর্গণ করি 1কে, তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে, 0। কারণ এখানে অবশ্যই এক্স থাকতে হবে, তাহলে আমরা কেবলমাত্র আংশিক অন্তর্করণ করতে পারি, তা নাছাড়া করতে পারবো না। তো এখানেও আমরা যদি মান বসানোর পর দেখতেছি 0 হচ্ছে, এখানেও 0 হচ্ছে, মানে সবগুলোই মানে হচ্ছে 0। মানে যতগুলো অঙ্ক করলাম প্রায় এগুলোই কী হয়ে গেল, 0 হয়ে গেল। এরপরে দেখো চতুর্থ শর্তে, তাহলে এখানেও দেখো আমরা কীভাবে সাজাইছি, এখানে 3 নিয়েছি, তার মানে এখানে আমরা কয়েকভাবে সাজাতে পারি। 3 নেওয়ার পর 1 2 বা 2 1 দিতে পারি। এরপরে দেখো আমরা যদি 1 নেই তাহলে কীভাবে সাজাতে পারবো, 2 3 করতে পারবো। মানে 3 নেওয়ার পর অবশিষ্ট কী থাকলো একটু মনে রাখবো, অবশিষ্ট থাকলো 1 2, বা আমরা 2 1ও লিখতে পারি। তো 1 নেওয়ার পর অবশিষ্ট কী থাকলো, 2 3, আমরা কিন্তু 3 2ও লিখতে পারি, এখানে ডানে দেখো দেয়া আছে। আবার যদি আমরা 2 নেই তাহলে কী লিখতে পারবো, আমরা 3 1 অথবা 1 3ও লিখতে পারবো। এখানে মনে রাখবা চতুর্থ শর্তে আমরা সবগুলোই কী জানি, 0। তো আমরা এখানে কিছু লেখার দরকার নেই, সবগুলো কী দেবো, আমরা 0 দেবো। তো আমরা এখানে কি পরবর্তীতে আমরা কি লিখতে পারি, সবগুলোর মানেই প্রায় আমরা কি পেলাম, 0 পাইছি। তো আমরা লিখতে পারি আয়তাকার স্থানাঙ্কে কে আই জে ইকুয়াল কত, 0। তো আই জে কে ইকুয়াল টু 1 2 3, এই মানগুলো আমরা বসাইছি। তো আয়তাকার স্থানাঙ্কে কে আই জে এর মান কত, 0। তো আরও কিছু আমাদের প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রতীকের ক্ষেত্রে কিন্তু 0 নাও হতে পারে। আমাদের এটা আমরা মনে রাখবো কিভাবে আমরা এটা করতে পারি, এটা অঙ্ক দিয়েও আমাদের থাকবে পরীক্ষায়। তো আমরা যদি এটা বুঝতে পারি বাকি অঙ্কগুলো আমরা বুঝতে পারবো। তো আশা করি তোমরা সকলে এটাই বুঝতে পারছো। সকলকে অনেক ধন্যবাদ।